অগাধ ভালোবাসা দ্বিতীয় অংশ। ভোরের আলো পড়তে শুরু করেছে, আলোকিত হয়ে আসছে চারিপাশ। আকাশের নীলাভায় নীল বর্ণ ধারণ করেছে প্রকৃতি। নীরব শান্ত পরিবেশ, পাখিদের এখনো ঘুম ভাঙেনি। ঘুম ভাঙেনি তোহারও। নিজের রুমের সাথে লাগোয়া বারান্দায় রেলিংয়ের হেলান দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন তোহা। ঠান্ডা বাতাসে তার কোমর পর্যন্ত ছড়ানো ঘন কালো খোলা চুলগুলো স্নিগ্ধভাবে উড়ছে। চেহারা ফ্যাকাশে হয়ে আছে, চোখে মুখে বিচরণ করছে শুভ্র সৌন্দর্য। তার বারান্দার পাশাপাশি বারান্দাটায় তিহানের, মাঝখানের ব্যবধান খুব একটা বেশি না। কারেন্ট এসেছে আধা ঘন্টা আগে। সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। কারেন্ট আসতেই শাওয়ারে ঢুকেছিল তিহান। ঘিমে চুপচুপে হয়েছিল শরীর। আধা ঘন্টায় শাওয়ার নিয়ে গলায় সাদা টাওয়াল ঝুলিয়ে বেরিয়ে এলো সে। পরনে শুধু কালো ট্রাউজার। গা না মুছে বেরিয়েছে সে। পানি গড়িয়ে পড়ছে উন্মুক্ত সাদা ফর্সা শরীর থেকে। সোফায় শুয়ে আছে সাইফ আর নুহাস বিছানার এক কোণে। মূলত রুম শেয়ার করা তার বিশেষ পছন্দ নয়, তবুও উপায় না পেয়ে করতে হচ্ছে। ছোট্ট একটা শ্বাস ফেলে চুল মুছতে মুছতে বারান্দায় যেয়ে দাঁড়ালো তিহান। ভেজা গায়ে ঠান্ডা বাতাস ছুঁয়ে দিতে লেপ্টে থাকা পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে গেল। অদ্ভুত, আজকে এত ঠান্ডা কেন? কালকেই তো গ্রীষ্মের পচা গরম ছিল, ঝরঝরিয়ে গাম ছুটে যাচ্ছিল। আর আজকে কি শীতল পরিবেশ, রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। আকাশের দিকে চোখ গেল তিহানের। হালকা হালকা ধূসর কালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে দক্ষিণ দিকটায়। বৃষ্টি হবে নাকি? গ্রীষ্মের স্বস্তিদায়ক বৃষ্টি। চুলের পানি ঝেড়ে যেই না রুমে ঢুকতে যাবে, তখন ওই তার চোখ যায় পাশের বারান্দায়। তোহাকে সেখানে বসে থাকতে দেখে ভুরু কুঁচকে যায়। মৃদুস্বরে ডাকে, তিহু। এই ভোরবেলায় এখানে বসে আছিস কেন? এই তিহু। তোহার সারা শব্দ পাওয়া গেল না। মেয়েটা কি ঘুমিয়ে আছে? তার দিকে পিঠ দেওয়া, তাই বুঝতে পারছে না। কোনো উত্তর যেহেতু দিল না, তার মানে ঘুমিয়ে আছে। কারণ তার কথার জবাব না দিয়ে সে বসে থাকবে, এত সাহস এই মেয়ের নেই। কিন্তু এই ঠান্ডার মধ্যে বারান্দায় ঘুমাচ্ছে কেন? তারপর তো সর্দি জ্বর বাঁধিয়ে বসবে। তিহান রুমে ঢুকলো। গলার টাওয়ালটা টেবিলে রেখে জামা পরে ড্রয়ার থেকে তোহাদের ফ্ল্যাটের এক্সট্রা চাবি নিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। ধীর পায়ে তোহার রুমে প্রবেশ করলো। দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে এগিয়ে গেল বারান্দার দিকে। ততক্ষণে মাথাটা আরও একটু কাত হয়ে গেছে তোহার। মুখের উপর এসে পড়ে আছে এতগুলো চুল। মাথাটা আরেকটু হেলে পড়ে যেতে নিলেই দুটো হাতে তা ধরে ফেলে তিহান। একটু হাঁটু গেড়ে বসে নিজের বুকের উপর ঠেকিয়ে রাখে। চুলগুলো কানের পিছে গুজে দিয়ে গালে কপালে হাতের উল্টো পিঠের ছোঁয়া দেয়। তাপমাত্রা বোঝার চেষ্টা করে। মেয়েটার শরীর বরফ শীতল হয়ে আছে। পরনের আকাশি রঙের কামিজ, গায়ে ওড়না নেই, অথচ তার স্পষ্ট মনে আছে রাতে নিচে নামার আগে তোহার গায়ে সাদা ওড়না জড়ানো ছিল। সন্দেহবশত রেলিংয়ের ভিতর দিয়ে নিচে তাকাতেই তিহান লক্ষ্য করে তোহার সাদা ওড়না ঝুলছে তাদের নিচের ফ্ল্যাটের বারান্দার গ্রিলে। হতাশ দৃষ্টিতে কিছুক্ষণ সেদিকে চেয়ে থেকে তোহাকে পাজাকোলা করে কোলে তুলে নেয় তিহান। রুমে এসে বিছানায় শুইয়ে দিয়ে সরার আগেই তোহা একটু নড়ে চড়ে দু হাতে তিহানের গলা জড়িয়ে ধরে। ভুরুজোড়া কিঞ্চিত ফাঁক করে অস্পষ্ট স্বরে বলে, আপনি কেন রোজ রোজ আমার স্বপ্নে আসেন? তিহান শব্দহীন হাসি হাসে। তোহা আষ্টে পিষ্টে তার গলা জড়িয়ে ধরে রেখেছে। মধ্যকার দূরত্ব নেই। তোহার ঠোঁট বারবার তার গলা ছুঁয়ে যাচ্ছে। তিহান তোহার কানের কাছে মুখ এগিয়ে ফিসফিসিয়ে বলে, তুমি বাস্তবে যা নিয়ে ভাববে তাই তোমার স্বপ্নে প্রতিফলিত হবে। তুমি আমাকে নিয়ে ভাবো, সেজন্যই আমি রোজ তোমার স্বপ্নে আসি, বুঝলে? তোহার ঠোঁট উল্টায়, জড়ানো কণ্ঠে বলে, আমি আপনাকে নিয়ে কেন ভাববো? হয়তো আমি তোমার বিশেষ কেউ, সেজন্য। বিশেষ কেউ? তিহান আর উত্তর দিল না। তোহার হাত ছাড়িয়ে উঠে পড়ল।
দুবার মাথায় হাত বুলিয়ে দিতে আবারও ঘুমে তলিয়ে গেল। কাঁধের কাছটায় হালকা জ্বলছে তিহানের। তোহার নখগুলো খুবই ধারালো। ঘরের ফ্যান ছেড়ে দিয়ে তার গায়ে কাঁথা দিয়ে দিল তিহান। বারান্দার দরজা লক করে জানালার পর্দা টেনে দিল। অতঃপর তোহার কপালে অধরের ছোঁয়া দিয়ে নিঃশব্দে রুম ত্যাগ করল। সকালে বাইরের চেঁচামেচিতে ঘুম ভাঙল তোহার। আড়মোড়া ভেঙে উঠে বসতেই খেয়াল হলো সে তো রাতে কানেক্ট নাই বলে গরমে বারান্দায় যেয়ে বসেছিল। তারপর তারপর কি সে নিজেই ঘরে এসেছে মনে পড়ছে না তো। ধুর, চুলগুলো হাত খোপা করতে করতে আয়নার সামনে যেয়ে দাঁড়ালো সে। একটা কাঁটা দিয়ে তা আটকিয়ে নিয়ে আয়নার দিকে তাকাতেই লক্ষ্য করলো তার গায়ে ওড়না নেই, বিছানায়ও নেই। বারান্দায় যেতে নিলেই দেখলো দরজা ভেতর থেকে লক। সে কি ঘুমের মধ্যেই দরজা লক করেছে? স্ট্রেঞ্জ। বারান্দায় ওড়নাটা নেই। তার খুব প্রিয় ছিল ওড়নাটা। কোথায় গেল সেটা? নিচে ঝুঁকে দেখলো কোথাও পড়েছে নাকি, কিন্তু না, কোথাও নেই। সকাল সকাল মনটাই খারাপ হয়ে গেল তোহার। তার প্রিয় ওড়নাটাই কেন হারাতে হলো? বের হতেই শুনল খালামণি ডেকে পাঠিয়েছে তাকে। শুধু তাকেই নয়, নিশা, স্বর্ণালী, নুহাস, তুর্যকেও যেতে বলেছে। সাইপ এসে খবর দিতেই তারা বাধ্য ছেলে মেয়ের মতো সেখানে যেয়ে উপস্থিত হলো। ডাইনিং টেবিলে সাজানো সাদা রুটি আর গরুর মাংসের ভুনা, সাথে ঝোল করা খাসির মাংস। বাসার বাচ্চাদের জন্য নাস্তা বানিয়েছেন আফিয়া। যদিও তারা বাচ্চা নেই, তবুও আফিয়ার কাছে সবসময় এরা বাচ্চাই। নিশার আজ শেষ নাস্তা এ বাড়িতে, তার জন্যই এ আয়োজন করা। সবাই টেবিলে বসতেই তোহা কাচুমাচু করে বলল, খালামণি। আমি তো তার বাক্যপূর্ণ করার আগেই আফিয়া বলল, হ্যাঁ আমি জানি তুই গরু খাসি খাস না, তোর জন্য আলাদা মুরগি করেছি, এনে দিচ্ছি। তোহা দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, আমি আনছি, তুমি বসো। তোর আনা লাগবে না, তবে উঠেই যখন পড়েছিস একটু কষ্ট করে তিহানকে ডেকে আন না মা। সবাই নাস্তা করছে অথচ ও এখনো ঘুমোচ্ছে। তোহা কিছু বলতে যেও বলতে পারল না। চুপচাপ পা বাড়ালো তিহানের রুমের দিকে। দরজা লক ঘোরাতেই তা খুলে গেল। রুম অন্ধকার। তোহা লাইট জ্বেলে দিল। খালি গায়ে উল্টা হয়ে ঘুমাচ্ছে তিহান। গায়ের কাঁথা কোমর পর্যন্ত নেমে গেছে। চোখ নামিয়ে বিছানার পাশে যেয়ে দাঁড়ালো তোহা। ক্ষীণ স্বরে ডাকলো, তিহান ভাই, উঠুন। তোহা হালকা ঝুঁকে গেল। আলতো করে তিহানের বাহুতে হাত রেখে ঝাঁকিয়ে বলল, তিহান ভাই, খালামণি ডাকছে আপনাকে, উঠুন না। তিহান চোখ মেলল। তার চোখের সাদা অংশগুলো লাল হয়ে আছে। তোহা হাত সরিয়ে ভাবল, উনি কি ঘুমাননি রাতে? চোখ এত লাল কেন? তিহান সোজা ঘুরতে ঘুরতে বিরক্ত কণ্ঠে বলল, সমস্যা কি তোর? সারাক্ষণ খালি মায়ের চামচামি করা। উঠাতে বলেছে বলতেই উঠাতে হবে? দেখছিস না ঘুমাচ্ছি, তারপরও কেন ডাকলি? থাপড়ে গাল লাল করে দিব একদম। চোখ জোড়া একটু ছলছল করে উঠল তোহার। লোকটা স্বপ্নের মধ্যে কি সুন্দর করে কথা বলে আর বাস্তবে শুধু ধমকায় কেন? চোখের পানিগুলো আটকে নিয়ে সে ভারী কণ্ঠে বলল, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে, জলদি আসবেন, বলেই দ্রুত পায়ে বেরিয়ে গেল সে। নাস্তা শেষে খালামণির সাথে সব হাতে হাতে গুছিয়ে দিচ্ছিল তোহা। বাকি সবাই ওদের ফ্ল্যাটে চলে গেছে। সব গুছিয়ে সেও বেরোতে যাবে, তার আগেই তিহানের ডাক শুনে থেমে যেতে হলো তাকে। ছোট্ট একটা শ্বাস ফেলে পিছিয়ে যেয়ে রুমে উকি দিল তোহা। তিহান শার্টের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে এলো। তোহার হাত টেনে রুমের ভেতরে নিয়ে এসে সাদা রঙের ওড়নাটা তার হাতে ধরিয়ে দিয়ে বলল, কাল রাতে বারান্দায় ঘুমিয়েছিলি কোন খুশিতে? চোখের পাতায় নেমে এসেছে একরাশ প্রশ্নের ভরা তির্যক চাহনি। হাতে থাকা ওড়নাটায় চোখ বুলিয়ে এক কদম এগিয়ে যায় তোহা। গলার স্বর নামিয়ে প্রশ্ন করে, আপনি কি করে জানলেন আমি বারান্দায় ছিলাম? আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুই পাল্টা প্রশ্ন করছিস টিহু। ভেরি ব্রেভ। ব্যঙ্গাত্মক কণ্ঠে কথাটা বলে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই অগোছালো হাতে তিহানের বাহু আঁকড়ে ধরে তোহা। বলে, আমাকে আপনি রুমে এনেছিলেন? তিহান ঘাড় ঘুরিয়ে তার হাতের দিকে তাকায়। তোহা হাত নামায় না, একইভাবে ধরে রাখে, বরং আরেকটু শক্ত হয় তার বাঁধন। তিহান ফুস করে শ্বাস ছাড়ে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মাথা ঝুঁকিয়ে অনেকটা কাছে আসে। তার দিকে তাকিয়ে তীক্ষ্ণ সুচালু কণ্ঠে বলে, এখনো সন্দেহ আছে তোমার?
মাথাটা ঘুরে ওঠে তোহার, কণ্ঠনালী শুকিয়ে কাঠ, এলোমেলো দৃষ্টি, অস্থিরময় মুখশ্রী। তিহানের এই তুমি সম্বোধনটা খুব বেশি মারাত্মক একটা বস্তু তার কাছে। কেমন সম্মোহনী একটা ডাক, মুহূর্তেই যেন তাকে এলোমেলো অনুভূতির অসীম সাগর স্রোতে ডুবিয়ে দিতে সর্বদা সক্ষম। তাকে এভাবে হাবুডুবু খাওয়ানোটা কি খুব বেশি প্রয়োজন? দৃষ্টি নামিয়ে ধীর গতিতে নিচের ঠোঁটটা কামড়ে ধরল তোহা। হাতের দৃঢ় শক্তপোক্ত বাঁধনটা আপনা আপনি ছুটে গেল। নিষ্ঠুর নির্বিবাকভাবে মাথা নুইয়ে এক পা পিছাতেই গটগট শব্দ তুলে বাইরের দিকে হাঁটা ধরল তিহান। তার চোখ মুখ স্বাভাবিকের চেয়েও অতি স্বাভাবিক, তবে শুধুমাত্র গভীরতম দৃষ্টিতে লক্ষ্য করলেই তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখাটা চোখে পড়বে কারো। ভারী ভারী কানের দুলগুলো কানে ঝুলতে আহ বলে আর্তনাদ করে উঠল তোহা। পার্লারের মহিলাটা দাঁত বের করে হাসল, বলল, আপনার মনে হয় অভ্যাস নেই। সুন্দর দেখানোর জন্য একটু কষ্ট তো করতেই হবে। তোহা প্রচণ্ড বিরক্ত বোধ করলো। কানের দুলগুলো হাত দিয়ে ধরে নিশার উদ্দেশ্যে বলল, আমি এটা পড়তে পারবো না আপু, ট্রাস্ট মি, কান ছিঁড়ে যাবে আমার। চোখ বন্ধ করে বসে আছে নিশা। তার চোখে আঠা দিয়ে নকল পাপড়ি, ঘন পাপড়ি লাগানো হয়েছে। না শুকানো পর্যন্ত চোখ খোলা মানা। নিশা তোহার উদ্দেশ্যে বিড়বিড় করে সে বলে, ক্যাচাল করিস না, এখান থেকে সোজা সেন্টারে যাব আমরা। তোর জন্য নতুন দুল কই পাবো? একটা দিনই তো কষ্ট করে পড়ে নে। তপ্ত নিঃশ্বাস ফেলে তোহা। এমনি গায়ে এত ভারী একটা লেহেঙ্গা পরিয়ে দিয়েছে, তার উপরে এই দুল। যদিও জামাটা খুব সুন্দর, তবুও গরমে যা ইচ্ছে তাই অবস্থা তোহার। সবার প্রায় সাজগোজ শেষ। পার্লারের মহিলাটা একটা পাপড়িতে আঠা নিয়ে তার দিকে এগিয়ে আসতেই সে আটকে ওঠে, বলল, এটা লাগবে না, আমার সাজা শেষ, দয়া করে আর কিছু লাগাবেন না। মহিলাটা থেমে গেল, বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে পাপড়িটা রেখে দিল। হাঁপ ছাড়ল তোহা। পার্লারে তারা 5 জন মেয়ে এসেছে। সে, নিশা, স্বর্ণালী আর নিশার খুব কাছের 2 বান্ধবী। সারাক্ষণ তাদের মুখেতে তিহানের অ্যাট্রাক্টিভনেসের ব্যাপারে কথা শুনতে শুনতে কান পচে গেছে তোহার। মেজাজ বিগড়ে যাচ্ছে অকারণেই। এবড়ো-থেবড়ো ভাঙা রাস্তা, 2 হাতে লেহেঙ্গা উঠিয়ে কোনো রকম পার্লারের সামনে 2-3টা সিঁড়ি ভেঙে নেমে এলো তোহা। বাইরে অপেক্ষা করছে পাশাপাশি 2টা গাড়ি। একটার বাইরে দাঁড়িয়ে আছে সাইব, আর একটার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তিহান। অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলছে সে। পরনে কালো রঙের ইন করা শার্ট আর কালো প্যান্ট, ব্লেজারটা হাতে ঝুলানো। কালো জুতো জোড়া চকচক করছে। হাতে সেই সিলভার স্টিলের ঘড়িটা, চুলগুলো আঁচড়ানো সুন্দর করে। তার কাছে যে দাঁড়াতেই তিহান গাড়ি থেকে সরে দাঁড়ায়। ফোনটা কেটে দিয়ে তোহার দিকে না তাকিয়ে সামনের সিটের গেট খুলে দেয়, দিয়ে বলে, তিহু আমার সাথে যাবে, বাকিরা সবাই সাইপের গাড়িতে যা। অন্য কেউ কিছু না বললেও নিশার বান্ধবীগুলো একসঙ্গে বলল, কেন? তিহান নিখুঁতভাবে হেসে বলল, ওর আসলে বমি টমির অভ্যাস আছে খুব। এত গাদাগাদি করে বসলে তোমাদের গা ভরে বমি করতে 2 মিনিটও লাগাবে না ওর। আশা করি বুঝতে পারছো। নাক সিটকালো ওরা দুজনেই। তোহা আপত্তি করে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই গম্ভীর কণ্ঠে বলল, চুপচাপ ভিতরে গিয়ে বস। তুলনামূলক ধীর গতিতেই ড্রাইভ করছে তিহান। সাইবদের গাড়িটা আগে চলে যেতেই আরেকটু কমে এলো স্পিড। তোহা থ মেরে বসে আছে, তার কোলের উপর রাখা তিহানের ব্লেজারটা। গাড়িতে এসি ছাড়া, বিধায় তেমন গরম লাগছে না, তবে কানের ব্যথাটা বেড়ে চলেছে। দাঁতে দাঁত চেপে সেটা সহ্য করছে তোহা। 2 হাতে কানের দুল দুটো ধরে রেখেছে সে, যেন বেশি চাপ না পড়ে। সাইবদের গাড়ি যেই না মোড় ঘুরে চোখের আড়াল হয়ে যায়, তখনই তাদের গাড়ি থেমে যায়। কি হয়েছে? জিজ্ঞাসা কণ্ঠে তোহার। নিজের সেটবেল্টটা খুলে ফেলে তিহান। একটু উঠে তোহার উপর ঝুঁকে যেতেই মাথা পিছিয়ে ফেলে তোহা। তিহান তার চুলগুলো আঙ্গুলের স্পর্শে ঘাড়ের পিছনে দিয়ে দেয়। ঠান্ডা হাত কাঁধ ছুঁয়ে যায় কয়েকবার। তোহার শুকনো কণ্ঠে বলে, তিহান ভাই কি করছেন? তিহান রাগান্বিত দৃষ্টিতে তাকায়, মুখে কাঠিন্য ভাব, জ্বালাময়ী গাঢ় ধূসর চোখ। সে কানের দুল দুটো খুলে নিতে নিতে উচ্চ স্বরে ঝাঁঝালো কণ্ঠে বলে, ব্যথা পাচ্ছিস তাও পড়ে আছিস কেন ইডিয়ট?
বলে কানের দুলের হুক খুলে খুলে তা খোলার জন্য আস্তে করে টান দিতেই আহ বলে চেঁচিয়ে ওঠে তোহা। চোখ মুখ কুঁচকে যায় তীক্ষ্ণ ধারালো ব্যথায়। তিহান লক্ষ্য করে হালকা রক্ত বেরিয়ে আসছে তার কান থেকে। 2 আঙ্গুলের ডগা দিয়ে জায়গাটা চেপে ধরে সে। রক্তটুকু মুছে দেয় হাতের মুঠোয় থাকা কানের দুল জোড়া সজোরে গাড়ির সামনের জায়গায় রাখে। তোহার চোখ বন্ধ। তিহানের রাগের মাত্রা আন্দাজ করতে বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না তার। খানিক বাদে পিটপিট করে সে তাকায়। ব্যথা কমেছে। নরম কোমল শোনায় তিহানের কণ্ঠ। তোহা আর চোখে একবার তাকিয়ে ছোট্ট করে উত্তর দেয়, কমেছে। তিহান গাড়ি স্টার্ট দেয়। হঠাৎ বলে, নিজেকে আঘাত করে কষ্ট দিয়ে অন্যের জন্য নিজেকে আকর্ষণীয় করবি না আর কখনো। ভারী ভারী দুল পরে কান থেকে রক্ত বের করে সুন্দর সাজতে হবে না তোর। তারপর একটু থেমে ধীর কণ্ঠে বলে, তুমি যা আছো যেমন আছো তাই আমার জন্য যথেষ্ট। শেষের কথাটা শুনতেই এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে তোহার হৃদস্পন্দন। স্থির দৃষ্টিতে জানালার বাইরে চেয়ে রয় সে। কিছুক্ষণ পর অসচেতনতায় আলতো করে তিহানের বাহুতে মাথা রাখে তোহা। অবচেতন আচ্ছন্ন মনে ভাবে, তিহান ভাই মানুষটা যেন আগাগোড়ায় আস্ত একটা পহেলিকা। ছোট্ট ছোট্ট মরিচবাতি দিয়ে সাজানো বিশাল কমিউনিটি সেন্টার, চোখ ধাঁধানো সৌন্দর্য। গাড়ি থামে সেন্টারের সামনে। তখনও তিহানের বাহুতে তোহার মাথা ঠেকানো, চোখজোড়া বন্ধ। তিহান বেশ বুঝতে পারছে তন্দা ঘুরে আছে মেয়েটা। হালকা করে সেই হাতটা নাড়িয়ে সে বলে, গাড়ি ঘুরায় তাহলে, বাসায় যেয়ে ঘুমা, বিয়েতে আর যাওয়া লাগবে না। তেহানের কথাগুলো কানে যেতেই ধরফরিয়ে সরে যায় তোহা। সে তো ঘুমায়নি, কেবল চোখ বন্ধ করেছিল। কিন্তু তিহানের বাহুতে মাথা রাখলো কখন মনে পড়ছে না। সে সরতেই বেরিয়ে গেল তিহান। অতঃপর তাকেও বের করে ধীর পায়ে সামনে এগিয়ে এলো। সেন্টারের এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে তোহা। আশেপাশের সবাই বর পক্ষের, তাদের বাসার কেউ নেই। কোনো উপায় না পেয়ে সিঁড়ি বেয়ে একেবারে নিচে নেমে যায় তোহা। বাবুর্চিরা যেখানে রান্না করছে সেখানেই তিহানকে দেখতে পায় সে। একটু পরে খাবার সার্ভ করা হবে। মেহমানদারিতে যেন কোনো রকম কমতি না হয় তার জন্য সেখানে দাঁড়িয়ে তদারকি করছে সে। দ্রুত পায়ে হেঁটে যায় পেছন থেকে। তেহানের হাতের তালু আঁকড়ে ধরে তোহা। হাতের টান পড়তে তিহান ফিরে তাকায়। তোহাকে দেখে তেজি কণ্ঠে বলে, সমস্যা কি, টানাটানি করছিস কেন? তোহা একটু এগিয়ে তেহানের গা ঘেঁষে দাঁড়ায়। চোখে মুখে ঘোর অস্বস্তি। এত অচেনা মানুষের ভিড়ে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে তার। উপরন্ত বাসার কাউকে আশেপাশে পাচ্ছে না। তোহার আড়ষ্ট চেহারা দেখে এবার নিজেই তাকে একটু কাছে টেনে নেয় তিহান। আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে শক্ত করে তার হাতটা ধরে রাখে। বলে, তুই একা কেন? স্বর্ণারা কোথায়? আমাদের বাসায় কাউকে খুঁজে পাচ্ছি না। তিহান সন্ধিয়ান কণ্ঠে বলে, খুঁজে পাচ্ছিস না মানে? নাকি তুই হারিয়ে গেছিস? উত্তরে তোহা বোকা হেসে বলে, ওই আর কি, সেন্টারটা অনেক বড় তো তাই তালগোল পাচ্ছি না। মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ে তিহান। বাবুর্চিদের কিছু নির্দেশনা দিয়ে সেখান থেকে একটু সরে দাঁড়ায়। চুলার আগুনের আঁচেতে জায়গাটা গরম হয়ে গেছে, দাঁড়ানো যাচ্ছে না। নিজের হাতের মাঝে আবদ্ধ তোহার ঘেমে যাওয়া হাতটা ঠিকই অনুভব করতে পারছে সে। এক পলক তাকিয়ে তোহার কপালের বেঁকে যাওয়া টিকলিটা সোজা করে দিয়ে পকেট থেকে নিজের ফোন বের করে তিহান স্বর্ণার নাম্বারে ডায়াল করে। রিসিভ হতে ঝাড়ি দিয়ে বলে, কই তুই? তিহুকে একা ছেড়েছিস কেন? ওপাশ থেকে স্বর্ণার মিনমিন কণ্ঠ শোনা যায়, ও তো আমার সাথেই ছিল ভাইয়া, কখন যেন। এখন কোথায় তুই? দোতলায় স্টেজের পাশে। আচ্ছা ওখানেই থাক, আমি দিয়ে যাচ্ছি তিহুকে। বলে ফোনটা খট করে কেটে দেয়। তিহান স্বর্ণার কাছে তোহাকে দিয়ে নিজের ফোনটা তোহার হাতে ধরিয়ে দিয়ে বলে, রাখ তোর কাছে, মার ফোনটা আমার কাছে আছে, কোনো দরকার হলে ওই নাম্বারে কল দিবি। তোহা মাথা কাত করে সম্মতি দিতে আবারও ব্যস্ত পায়ে নিচে নেমে যায় তিহান। সে পথে মুগ্ধ নয়নে কিছুক্ষণ চেয়ে দৃষ্টি নামিয়ে ফেলে তোহা। একটু আগেই নিশাকে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে। বরযাত্রী চলে গিয়েছে। কেঁদে কেটে ভাসিয়ে ফেলেছে তোহা। এখনও আফিয়ার বুকে মাথা রেখে অনবরতা কেজেই চলেছে সে। চোখের সাজ নষ্ট হয়ে একাকার অবস্থা। বাকিরাও কেঁদেছে। স্বর্ণালী আর ওদের ছোট খালা তোহার মাকে সামলাচ্ছে। সব কাজ শেষ করে তিহান সেদিকে এগিয়ে এলো।
আফিয়াকে উদ্দেশ্য করে চাপা স্বরে বলল, মা তুমি খালামণির কাছে যাও, আমি বরং তিহুকে বাসায় নিয়ে যাই, এত কাঁদলে অসুস্থ হয়ে যাবে। আফিয়া তোহার মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ায়, বলে, তুই তিহানের সাথে বাসায় জামা, রেস্ট নিয়ে যেয়ে, আমরা একটু পরেই আসছি। সিক্ত চোখে তাকায় তোহা, নাক টেনে বলে, আমিও তোমাদের সাথে যাব। আফিয়া কিছু বলার আগেই তিহান তোহাকে টেনে নিজের পাশে দাঁড় করিয়ে বলল, তুমি যাও মা, আমি নিয়ে যাচ্ছি ওকে। গাঢ় অন্ধকারে ঢাকা রাত, চাঁদে আকাশে চাঁদ নেই, অন্ধকারেও অন্ধকারকে গ্রাস করেছে। মাঝে মধ্যে রাস্তার সোডিয়াম লাইটের আলোয় অন্ধকারটা মিলিয়ে গেলেও গাড়ি এগিয়ে যেতেই তা আবারও আগের রূপে ফিরে আসছে। শাঁ করে শাব্দিক বেগে গাড়ি চলছে। জানালা দিয়ে মাথা বের করে রেখেছে তোহা, তার খোলা চুলগুলো এলোমেলোভাবে তিহানের মুখের উপর আছড়ে পড়ছে। তিহান একবারও সরায়নি চুলগুলো, সে অবস্থাতে ড্রাইভ করছে। খানিক বাদে মাথা ভিতরে ঢুকায় তোহা, কান্না থেমেছে অনেকক্ষণ আগেই। গাড়ি ডান দিকে মোড় ঘুরে, এই রাস্তাটা হালকা আলোকিত, আশেপাশের বেশিরভাগ দোকান খোলা, তাই অন্ধকার নেই। হঠাৎ তোহার চোখ যায় গাড়ির সামনের জায়গাটায়। কিছু একটা ভেবে সে বলে, কানের দুল দুটো কই? ফেলে দিয়েছি। তিহানের শান্ত শীতল কণ্ঠ, কি? কেন? ওটা তো আর পড়বি না, আর পড়তে চাইলেও আমি পড়তে দিব না, রেখে কি লাভ? তাই বলে ফেলে দিবেন? এবার চিরচেনা গম্ভীর কণ্ঠে বলে, দেব এক চর, একদম বেশি কথা বলবি না। ব্যাস, চুপ করে যায় তোহা। তিহানের প্রতি রাগ ঝাড়তে থাকে তার কোলের উপর রাখা তার ব্লেজারটার উপর। দু হাতে দুমড়ে মুচড়ে আয়রন করা ব্লেজারটার যা ইচ্ছে তাই অবস্থা করে ফেলে সে। বাড়ি ফিরে তাকে রুমে দিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে গিয়েছে তিহান। ক্লান্ত ভঙ্গিতে বিছানায় শুয়ে পড়ে তোহা। বেশ কিছুক্ষণ পড়ে থেকে তারপর উঠে দাঁড়ায় তোহা। লেহেঙ্গা বদলে শাওয়ার নিয়ে হালকা কাপড়ের 3 পিস পরে বের হয়। ভেজা চুলগুলো ঝেড়ে তোয়ালে মেলে দেওয়ার জন্য বারান্দায় যেতেই লক্ষ্য করে পাশের বারান্দায় তিহান দাঁড়িয়ে রয়েছে। তার ঘরের লাইট জ্বালানো বিধায় সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। তিহানের কানে ফোন, উল্টো দিকে ফিরে ব্যস্ত ভঙ্গিতে কথা বলছে সে, তবে কিছুই স্পষ্ট শোনা যাচ্ছে না। কেন জানি মনটা আবারও খারাপ হয়ে গেল তোহার। তোয়ালেটা মেলে দিয়ে রুমে এসে বারান্দার দরজাটা সজোরে আটকে দিল সে। হঠাৎ শব্দে ঘাড় বাঁকিয়ে তাকায় তিহান। বিষয়টা বোধগম্য হতেই হালকা হেসে ওঠে সে। ঘরে এসে লেহেঙ্গাটা ঢোকানোর জন্য কাবার্ডের বড় একটা অংশ খুলে তোহা। তখনই তার চোখ আটকে যায় একপাশে রাখা বেশ বড়সড় একটা সাদা রঙের কাগজের মোড়ানো প্যাকেটের উপর। একপাশে গাদাগাদি করে লেহেঙ্গাটা ঢুকিয়ে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে প্যাকেটটা বের করে সে। আয়েশি ভঙ্গিতে বিছানার উপর বসে মুখ খুলতেই একের পর এক বেরিয়ে আসে প্রায় 26 ডজন চুড়ি। সেদিন দোকানে বিড়বিড় করে বলেছিল, সবই তো ভালো লাগছে। গুনে গুনে সেই সবগুলো চুড়ি এখানে আছে। বিস্মিত নয়নে বিছানায় ছড়িয়ে রাখা চুড়িগুলোতে আরও একবার চোখ বুলাতেই এতক্ষণের ভারী বিষাদ হৃৎপিণ্ডটা অগাধ খুশিতে লাফিয়ে ওঠে। মুখের চেহারা উজ্জ্বল হয়ে ওঠে। হুট করে তার মন ভালো হয়ে যায়, একেবারেই হুট করে। চলবে ইনশাআল্লাহ।